এখান দেখো যে আমরা প্রথমে দেখবো যে পরিবাহীর ধারকত্বটা কি। ধারকত্ব দ্বারাই তুমি বুঝতে পারতেছো যে এ কী করবে, ধারণ করবে। ধারণ করবে? সাধারণত চার্জের কথা বলা হয় যে চার্জ ধারণ করবে। তো এখান দেখো যে কোনো পরিবাহীর বিভব, কোনো একটা পরিবাহী আছে মনে করো, ওই পরিবাহীটার বিভব তুমি 1 একক বাড়াবে। এই 1 একক বাড়াতে যে পরিমাণ চার্জ বা বিভবের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর কি বলা হয়? ধারকত্ব বলা হয়। তাহলে তুমি চাচ্ছ কি বলতো, কতটুকা বিভব বাড়াবা? এই যে 1 ভোল্ট বিভব বাড়াবা। 1 ভোল্ট বিভব বাড়াতে তোমার কতটুকা, কত কুলম চার্জের প্রয়োজন হবে? এই যে এইটাকেই বলা হচ্ছে কি, এইটাকেই বলা হচ্ছে ধারকত্ব। ঠিক আছে? তাহলে ওই পরিবাহীর এইটা ধারকত্ব। একে কি দ্বারা প্রকাশ করি আমরা? দেখো, একে সি দ্বারা কি করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। এর এককটা কি? এর একক হচ্ছে কুলম পার ভোল্ট। ঠিক আছে? এখন এই যে এই কুলম পার ভোল্ট আছে, এই কুলম পার ভোল্টকে একসাথে বলা হয় ফ্যারাড। কি বললাম বলো? একসাথে এটাকে কি বলা হয়? একসাথে এটাকে বলা হয় ফ্যারাড। তাহলে কুলম পার ভোল্ট যা, ফ্যারাডও কিন্তু কি? ফ্যারাডও কিন্তু তাই। এখন এই যে আমরা যে ফ্যারাড এককটা দেখি, এই ফ্যারাড এককটা হচ্ছে বড় একক, বুঝতে পারছো? যার কারণে এই ফ্যারাডের পরিবর্তে আমরা কি করি? মাইক্রো ফ্যারাড, তারপর কি দেখো ন্যানো ফ্যারাড, তারপর কি দেখো পিকো ফ্যারাড। এই যে এই সব এককগুলা কি করা হয়? এই সব এককগুলা ব্যবহৃত হয়। মানে এগুলা আমরা কি করি? এগুলাই ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এগুলাই কি হয়? এগুলাই ব্যবহৃত হয়। তাহলে ফ্যারাড এককটা অনেক বড় হওয়ার কারণে ফ্যারাড বাস্তবে মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড এককেই কি হয়? ব্যবহৃত হয়। কারণ সাধারণত পরিবাহীর ধারকত্ব কি হয়? ধারকত্ব খুব ছোট হয়। সাধারণত পরিবাহীর ধারকত্বটা ছোট হওয়ার কারণে এই যে এই ফ্যারাড এককটা ধারকত্বের তুলনায় কি হয়ে যায়? ধারকত্বের তুলনায় বড় হয়ে যায়। যার কারণে আমরা কি করি? মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, এই যে এগুলা কি করে থাকি? এগুলা ইউজ করে থাকি। এখন দেখো আর কিভাবে আমরা বলতে পারি পরিবাহীর ধারকত্বকে? তো ধারকের চার্জ ধারণ করার ক্ষমতাকে আমরা কি বলতে পারি? ধারকত্ব বলতে পারি। এভাবেও আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি। আবার তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকেও আমরা কি বলতে পারবো? দেখো, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকেও আমরা কি বলতে পারবো? ধারকত্ব বলতে পারবো। ঠিক আছে? তাহলে ধারকত্ব মূলত আমরা কি দেখলাম? দেখো যে 1 ভোল্ট বিভব পার্থক্য বাড়াবো কোনো পরিবাহীর, এই বিভব পার্থক্য বাড়াতে আমাদের কতটুকা চার্জের প্রয়োজন হচ্ছে, এই চার্জের প্রয়োজনটুকাকে আমরা কি বলবো? আমরা ধারকত্ব বলবো। এটা বলছে। তাহলে এখান থেকে দেখো যে আমরা যদি বলি কোনো পরিবাহীর কথা, তাহলে কোনো পরিবাহীর, এখন মনে করো যে কোনো পরিবাহীর বিভব কতটুকা বাড়াতে? বিভব ভি একক বাড়াবা। ঠিক আছে? বা ভি পরিমাণ তুমি বাড়াবা। তাহলে ভি পরিমাণ বাড়াতে চার্জের প্রয়োজন কতটুকা? তুমি ধরে নাও যে চার্জের প্রয়োজন কতটুকু? চার্জের প্রয়োজন সমান কত কুলম? কিউ কুলম। বোঝা গেছে? তাহলে এখন দেখো কোনো পরিবাহীর বিভব ভি একক বাড়াতে চার্জের প্রয়োজন কত কুলম? দেখো ভি কুলম। তাহলে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে, একক পরিমাণ বাড়াতে চার্জের পরিমাণ আমাদের কতটুকু হবে? দেখো তো, যে কিউ ভাগ ভি হবে না? তখন এককটা কি হয়ে যাবে? দেখো, কুলম পার ভোল্ট হবে না? তাহলে এই জায়গা থেকে দেখো যে কোনো পরিবাহীর বিভব 1 একক বাড়াতে, একক পরিমাণ বাড়াতে চার্জের যতটুকু প্রয়োজন হয় সেটাকেই আমরা কি বলি? একটু আগে দেখলাম না যে সেটাকে আমরা বলি পরিবাহীর ধারকত্ব। বোঝা গেল কি? একটু আগে আমরা সেটাকে কি বললাম সংজ্ঞাতে? দেখো, সেটাকেই বললাম আমরা পরিবাহীর ধারকত্ব। তাহলে পরিবাহীর ধারকত্ব সি ইকুয়াল টু, তুমি কত লিখতে পারবা? দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এটা লিখতে পারবা। দেখো, তাহলে পরিবাহীর ধারকত্ব নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম সি ইকুয়াল টু কত? দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। এটা বোঝা গেল। এখন দেখো এর একক কি? দেখো, এর একক ফ্যারাড। তো এককটা আমরা যদি দেখি, এখানে দেখো যে
সি ইকুয়াল টু আমরা কি দেখলাম দেখো কিউ ভাগ ভি দেখলাম, তাহলে কিউ এর একক কি দেখো কুলম্ব, আর বিভবের একক কি দেখো ভোল্ট, তাহলে এইটা কি হয়ে যাবে কুলম্ব পার ভোল্ট না? কুলম্ব পার ভোল্টকে একসাথে আমরা কি বলতে পারবো দেখো ফ্যারাড, বাংলায় লিখলে আমরা কি এটাকে দেখো যে আমরা একসাথে বলতে পারবো ফ্যারাড। এখন এভাবে কোশ্চিন আসতে পারে যে 1 ফ্যারাড সমান নিচের কোনটি সত্য, তখন 1 ফ্যারাড সমান কিন্তু 1 কুলম্ব পার কত দেখো কুলম্ব পার হচ্ছে ভোল্ট, বোঝা গেছে? তখন আমাদের কি করা লাগবে, তখন কিন্তু এইভাবে লেখা লাগবে যে 1 ফ্যারাড ইকুয়াল টু হচ্ছে কতটুক দেখো 1 কুলম্ব পার কত কুলম্ব পার হচ্ছে ভোল্ট। কমপ্লিট। তাহলে আমরা কোন কোন এককগুলো ব্যবহার করি, আমরা কিন্তু ফ্যারাড এককটা ব্যবহার করি না, ব্যবহৃত এককগুলো হচ্ছে মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, তারপর হচ্ছে কি দেখো তারপর হচ্ছে পিকো ফ্যারাড, এই যে এগুলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এগুলা ব্যবহার করার কারণ কি, কারণ হচ্ছে সাধারণত পরিবাহীর ধারকত্বগুলো অনেক কি হয় অনেক ছোট হয়, বুঝতে পারছো? তো 1 ফ্যারাড সমান হচ্ছে কত কুলম্ব চার্জ বলো তো? এই যে 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম্ব চার্জ। এই যে এইটা কিন্তু মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, ঠিক আছে? এমসিকিউ আসে যে 1 ফ্যারাড সমান কতটুকু। তো 1 ফ্যারাড সমান 96,000 কত 96,500 কি দেখো 500 কুলম্ব। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে 1 ফ্যারাড বলতে কি বুঝো, তোমাকে কোশ্চিনে বললো যে 1 ফ্যারাড হচ্ছে বলতে কি বুঝো, তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে করবা বলতো? 1 ফ্যারাড বলতে কি বুঝো, তাহলে তুমি কি লিখতে পারবা এখানে? হ্যাঁ, তাহলে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তখনই তো তোমার 1 ফ্যারাড হবে, তাই না? তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা দেখো যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে 1 কুলম্ব চার্জের প্রয়োজন হলে তার ধারকত্ব কত হয় দেখো, তার ধারকত্ব হয় 1 ফ্যারাড, ঠিক আছে? তাহলে তুমি এখানে বলতে পারবে না যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাড বলে। 1 ফ্যারাড বলতে কি, তুমি এখানে দেখো সি ইকুয়াল টু কত জানো, তুমি কিউ ভাগ ভি জানো, সি ইকুয়াল টু কত জানো দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ হচ্ছে ভি জানো। দাঁড়ো দেখাইতেছি। তো এই জায়গায় আমরা জানি দেখো যে সি ইকুয়াল টু কতটুক, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। তাহলে কিউ এর মানও যদি 1 হয়, ভি এর মানও যদি কত হয় দেখো 1 হয়, তাহলে তুমি কত ফ্যারাড পাবা, 1 ফ্যারাড পাবা না? তাহলে এই জায়গা থেকে তুমি বলতে পারবা যে কোনো পরিবাহীর, ঠিক আছে না? তাহলে কোনো পরিবাহীর কিসের কথা দেখো, বিভবের কথা। তাহলে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে কত কুলম্ব চার্জের প্রয়োজন হলে 1 কুলম্ব চার্জের প্রয়োজন হলে ওই পরিবাহীর ধারকত্ব কি হয়, ধারকত্ব 1 ফ্যারাড হয়, ঠিক আছে না? তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড বলতে হচ্ছে তুমি কি বুঝো, ঠিক আছে না? তাহলে তুমি এই জায়গা থেকে কি করতে পারবা, এটা লিখতে পারবা। 1 ফ্যারাড বলতেই তো আমাদের বোঝায় কি দেখো, 1 ফ্যারাড বলতেই আমাদের বোঝায় যে 1 কুলম্ব পার হচ্ছে কত কুলম্ব পার হচ্ছে ভোল্ট। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনো পরিবাহীর ধারকত্ব, কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বুঝো, পারবা না? কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বুঝো, তাহলে এখানে তুমি কি বলবা? কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে, 1 ভোল্ট বাড়াতে কত কুলম্ব চার্জের প্রয়োজন হবে দেখো, 10 কুলম্ব চার্জের যদি প্রয়োজন হয় তাহলে সেটা কি হবে 10 ফ্যারাড হবে। তুমি এখানে দেখো সি ইকুয়াল টু কিউ ভাগ বি, তুমি বলতেছো যে 10 ভোল্ট বিভব বাড়াতে, তো তুমি যদি 10 ভোল্ট বিভব বাড়াতে চাও তাহলে তোমাকে চার্জের প্রয়োজন হবে কতগুলো দেখো তো, 100 কুলম্ব চার্জের প্রয়োজন হবে না?
তখন তুমি কি বলতে পারবা, তখন তুমি 10 ফ্যারাড বলতে পারবা। তাহলে তুমি যদি 10 ভোল্ট বিভবের কথা বলো, তাহলে তোমাকে কি বলা লাগবে বলতো, যে কোনো পরিবাহীর বিভব 10 ভোল্ট বাড়াতে যদি 100 কুলম চার্জের প্রয়োজন হয়, তাহলে তাকে আমরা কি বলতে পারবো, 10 ফ্যারাড, ওই পরিবাহের ধারকত্বকে 10 ফ্যারাড বলতে পারবো। তখন তোমাকে এটা বলা লাগবে। তাহলে তুমি সব সময় কত ভোল্টের কথা বলবা, তুমি হচ্ছে 1 ভোল্টের কথা বলবা, ঠিক আছে। আর এখানে কত দেখো, কতটুকু চার্জের প্রয়োজন হতে হবে, 10 কুলম চার্জের প্রয়োজন হতে হবে, তাহলে তুমি কত পাবা, 10 ফ্যারাড পাবা। তাহলে এখান থেকে দেখো, তুমি যদি এই জায়গা থেকে হচ্ছে কিউ এর মানটা দেখতা, তাহলে কিউ ইকুয়াল টু কত দেখো, সিভি, এই যে এই জিনিসটা বলতে পারতা। তাহলে তুমি হচ্ছে কতটুকু বাড়াবা দেখো, 10 হচ্ছে 1 ভোল্ট হচ্ছে বাড়াবা। তাহলে তোমার ধারকত্ব কত করবা, তুমি হচ্ছে 10 ফ্যারাড হচ্ছে ধারকত্ব করতে চাও, তাহলে এই যে সি এর মান হচ্ছে 10 বসাই দাও। তাহলে কতটুকু চার্জের প্রয়োজন হবে দেখো তো, 10 কুলম চার্জের প্রয়োজন হবে না। তাহলে এখান থেকে তুমি এভাবেও কিউ ইকুয়াল টু সিভি, তাহলে তুমি কি সি এর মান কত বানাতে চাও, 10, তাহলে এই যে 10 বসাই দাও। আর ভোল্টেজ কতটুকু বৃদ্ধি করবা, তাহলে 1 একক ভোল্টেজ বাড়াতে হবে। তাহলে 1 একক যদি ভোল্টেজ বাড়াও, তাহলে কতটুকু হবে দেখো, 10 কুলম চার্জের হচ্ছে তোমার প্রয়োজন হবে। তাহলে এটাই তোমার কি, এটাই হচ্ছে ধারকত্ব। তাহলে 10 ফ্যারাড বলতে কি বুঝো, 10 ফ্যারাড বলতে কি বুঝো, এরকম যদি প্রশ্ন আসে তাহলে তুমি বলবা যে আমরা জানি যে 1 ফ্যারাড সমান হচ্ছে 1 কুলম পার ভোল্ট, ঠিক আছে না। তো কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে বোঝায় যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 10 কুলম চার্জের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহীর ধারকত্ব কত হবে দেখো, 10 ফ্যারাড হবে। কমপ্লিট। এখন দেখো যে আমরা হচ্ছে গোলকের ধারকত্ব দেখব, ঠিক আছে। মনে করো যে এইটা হচ্ছে একটা কি, এইটা একটা হচ্ছে গোলক। তাহলে গোলকের পৃষ্ঠে কি থাকে দেখো তো, গোলকের পৃষ্ঠে চার্জ থাকে না, ঠিক আছে না। তাহলে এইটা হচ্ছে কি একটা, এইটা হচ্ছে একটা গোলক। তো এই জায়গায় মনে করো যে একটা হচ্ছে কিউ কুলম মানের হচ্ছে চার্জ আছে। তাহলে কেন্দ্রে হচ্ছে যদি কিউ কুলম মানের চার্জ থাকে, তাহলে এই দিক দিয়ে কি হবে, বলরেখা বের হবে না চারো সাইড দিয়ে। এই যে এই দিকগুলো দিয়ে কি হবে, এই চার্জের জন্য কি হবে দেখো, চার্জের জন্য হচ্ছে বলরেখা বের হবে, ঠিক আছে না। তো এখান দেখো যে আমরা জানি, আমরা একটু আগেই কিন্তু একটা সূত্র দেখলাম, কি দেখলাম বলো, সি ইকুয়াল টু কিউ ভাগ কত, কিউ ভাগ ভি, এই জিনিসটা আমরা দেখলাম না। সি ইকুয়াল টু কত দেখলাম দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ কত দেখলাম, কিউ ভাগ হচ্ছে ভি দেখলাম। তাহলে এখান থেকে তুমি যদি ভি এর মান লিখো, তাহলে এই জায়গা থেকে ভি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, কিউ ভাগ সি লিখতে পারবা। এটাকে তুমি হচ্ছে 1 নম্বর দাও। এই যে এই সমীকরণটা দেখলা, এই জায়গা থেকে তুমি আরও একটা জিনিস লিখতে পারবা দেখো, যে বিভব যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সি সমানুপাতিক হচ্ছে কি হবে দেখো, সি সমানুপাতিক কিউ হবে, ঠিক আছে। এইটা দ্বারা তুমি কি বুঝতেছো বলো, যে চার্জ বেশি দিলে, তুমি যত বেশি চার্জ দিবা, যদি ভি কনস্ট্যান্ট হয়, তাহলে চার্জ বেশি দিলে ধারকত্ব কি পাওয়া যাবে, ধারকত্ব বেশি পাওয়া যাবে, ঠিক আছে না। তাহলে চার্জ বেশি দিলে ধারকত্ব কি পাওয়া যাবে দেখো, ধারকত্ব হচ্ছে বেশি পাওয়া যাবে। আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন তুমি এই জায়গা থেকে দেখো যে এই যে এখানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, ঠিক আছে না। পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, কে দ্বারা প্রকাশ করি। তো কে ইকুয়াল টু তুমি কত জানো, কে ইকুয়াল টু তুমি জানো যে এপসাইলন ভাগ কত দেখো, এপসাইলন নট। কখনো যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে এই লাইনটা আমরা কি করব, এই লাইনটা হচ্ছে কাজে লাগাবো। আবার দেখো এইটা হচ্ছে আমরা এখন দেখলাম ধারকত্বের সাথে সম্পর্ক, যে কোনো, হ্যাঁ, শূন্য মাধ্যমে হচ্ছে দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ওই বল এবং যে কোনো মাধ্যমে ওই দুটা চার্জের আকর্ষণ বিকর্ষণ বলের হচ্ছে অনুপাতটাকে কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এখন ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ। তাহলে এই যে এখান দেখো যে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে কি আছে, আকর্ষণ আর বিকর্ষণ আছে না। এটা মনে করো যে শূন্য মাধ্যম, তাহলে এদের মধ্যে একটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, মনে করো যে এইটা হচ্ছে কত, এফ নট। তুমি হচ্ছে এইটাকে কি করছো দেখো, এইটাকে পানিতে বা এরকম কোনো একটা পদার্থের মধ্যে হচ্ছে নিয়ে চলে গেছো এই জিনিসটাকে। এখন তুমি এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা অবশ্যই কি পাবা, কম পাবা, ঠিক আছে না। তো এই বলটা কত পাইলা দেখো, এই বলটা মনে করো এফ পাইলা। তাহলে এই যে এই এফ নট এবং এফ এর মধ্যে যে অনুপাত,
ঠিক আছে, এই এফ নট এবং এফ এর যে অনুপাত, এই দুটো অনুপাতকেই বলা হয় পরবর্তীক কি পরবর্তীক ধ্রুবক। বোঝা গেল? এখন দেখো আবার হচ্ছে আমরা আরও একটা জিনিস কিন্তু জানি, ভি ইকুয়াল টু কত জানি বলতো, সি কিউ ভাগ কত আর, এই জিনিস জানি না? তাহলে এটা যদি জানি তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, দেখো সি ইকুয়াল টু কত লিখতে পারো তুমি, 1/4πε0। আর এখানে কত দেখো, কিউ ভাগ কতটুক, দেখো কিউ ভাগ হচ্ছে আর, এটা কয় নম্বর দেখো তো, এটা 2 নম্বর না? তাহলে এখানে আমরা 1 ও 2 হতে কি লিখতে পারবো, 1 ও 2 হতে আমরা যদি তুলনা করি তাহলে সি এবং এখানে দেখো 4πε0 আর, এই যে আরটা হচ্ছে কি দেখো, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে না? সি এবং 4πε0 আর, এই দুটো সমান না? এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে সি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো এই জায়গা থেকে, দেখো যে 4πε0 কতটুক, দেখো ε0 আর। বোঝা গেছে? তাহলে কোনো গোলকের যদি ধারকত্ব তুমি নির্ণয় করতে যাও তাহলে তুমি কি করবা, দেখো এই সূত্রটা ইউজ করতে পারবা, যে সি ইকুয়াল টু কতটুক, সি ইকুয়াল টু 4πε0 কত, দেখো ε0 আর। এটা কিসের জন্য? এটা গোলকের ধারকত্ব নির্ণয়ের কি, ধারকত্ব নির্ণয়ের সূত্র। এখান থেকে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে সি সমানুপাতিক হচ্ছে আর, ঠিক আছে না? তাহলে এখানে দেখো সি সমানুপাতিক কি দেখলা তুমি, সি সমানুপাতিক হচ্ছে আর দেখলা। তাহলে এই জায়গা থেকে যত তোমার ব্যাসার্ধ বাড়বে তত কি হবে, দেখো গোলকের ধারকত্ব তত কি হবে, বাড়বে না? এখন এটা যদি শূন্য মাধ্যম না হতো, ধরো এটা যদি শূন্য মাধ্যম না হয়ে কি হইতো, অন্য কোনো মাধ্যম হইতো, অন্য কোনো যদি মাধ্যম হইতো তখন আমরা বিভব নির্ণয়ের ক্ষেত্রে কি ওখানে ε0 বসাতাম, বলো? তাহলে ওটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা বসাইছি, এই যে এখানে যেটা বসাইছি এটা হচ্ছে কোন মাধ্যমের ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে অন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা দেখতাম, ঠিক আছে, তাহলে অন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে অন্য মাধ্যমের ক্ষেত্রে বিভব বের করার সময় তুমি কি বসাতা, দেখো ভি ইকুয়াল টু 1/4π, তখন কি ε0 বসাতা নাকি এপসাইলন বসাতা, বলো? তখন তুমি এপসাইলন বসাতা। আর এখান থাকতো তাহলে কত, দেখো কিউ ভাগ কত, কিউ ভাগ হচ্ছে আর না? তাহলে এটা যদি 3 নম্বর হয় তাহলে তুমি এখন কি করো, 1 আর 3 নম্বর তুলনা করো, তাহলে 1 ও হচ্ছে কত হতে, দেখো 1 ও হচ্ছে 3 হতে। তাহলে 1 ও 3 হতে যদি দেখো তাহলে সি ইকুয়াল টু কত হবে, 4πε কতটুক, দেখো ε0 আর। একটু আগেই কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, কে ইকুয়াল টু কত, দেখো কে ইকুয়াল টু হচ্ছে ε ভাগ হচ্ছে ε0। তাহলে ε ইকুয়াল টু কতটুক হবে, কে ε0 হবে না? দেখো তাহলে এই জায়গা থেকে আমরা সি ইকুয়াল টু কত বসাতে পারবো, 4π(k)ε0 আর, এটা বসাতে পারি। তাহলে এই যে এই সূত্র তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? এই সূত্র আমরা শূন্য মাধ্যম না, যখন হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ইউজ করব তখন হচ্ছে আমরা কি করব, এই যে এই সূত্র, হ্যাঁ 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 এরকম বলে দেবে। এখন পানির ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরো বায়ুর ক্ষেত্রে, তাহলে বায়ুর ক্ষেত্রে আমরা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত জানি বলতো, বায়ুর জন্য কে এর মানটা 1 না? তাহলে বায়ুর ক্ষেত্রে হইলে তোমার কে এর মান তুমি 1 বসাই দিলা, তাহলে আরেকটা সূত্র মুখস্থ করা লাগলো না, তুমি এই যে এই একটা সূত্র মুখস্থ করলেই তোমার জন্য হয়ে যাচ্ছে। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি যে সি সমানুপাতিক হচ্ছে আর, এই যে সি সমানুপাতিক হচ্ছে কি, দেখো আর। এটা দ্বারা তুমি কি বুঝতেছো বলতো, যে গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে ওই গোলকের ধারকত্ব তত বেশি হবে না, ঠিক আছে না? তাহলে এখানে হচ্ছে গোলকের ধারকত্বটা কিসের সমানুপাতিক, গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক না? তাহলে গোলকের ধারকত্ব গোলকের কিসের সমানুপাতিক, দেখো ব্যাসার্ধের সমানুপাতিক। বুঝতে পারছো? গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের কি, ব্যাসার্ধের হচ্ছে সমানুপাতিক। এখন আরও একটা জিনিস আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, সি সমানুপাতিক হচ্ছে কি, দেখো কে। তাহলে গোলকের ধারকত্ব কিসের উপর, কিসের সমানুপাতিক, দেখো তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক না? তাহলে গোলকের ধারকত্ব
পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও কি দেখো ধ্রুবকেরও সমানুপাতিক। মানে তুমি যত বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে নিয়ে যাবা তত বেশি তুমি কি পাবা, তত বেশি তুমি হচ্ছে ধারকত্ব পাবা। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখলাম যে গোলকের ধারকত্বের উপর নির্ভর করে, গোলকের ধারকত্ব নির্ভর করে গোলকের ব্যাসার্ধের উপর। গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে গোলকের ধারকত্ব তত বেশি হবে। আবার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক, পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে ওই গোলকের ধারকত্ব তত কি হবে দেখো ধারকত্ব তত হচ্ছে বেশি হবে। কমপ্লিট এই জায়গাটুকু। এখন স্ফেরিক্যাল, আজকে 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল। দেখো ম্যাথ দিবানি একদম, দেখো কত দূর হয় দেখো আপাতত। তো তুমি ঘুমাও নাই কেন রাত? আচ্ছা যতটুকু হয় দেখি। আচ্ছা দেখতেছি। এদিক দেখো 1 মিটার, এখন বলা হচ্ছে যে স্ফেরিক্যাল, যে স্ফেরিক্যাল যে ক্যাপাসিটার, এই স্ফেরিক্যাল ক্যাপাসিটার গ্রহণযোগ্য না কেন, এই জিনিসটা ঠিক আছে। তো আমরা দেখি যে আর ইকুয়াল টু যদি 1 মিটার হয়, মানে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলক, ঠিক আছে, কোনো স্ফেরিক্যাল ক্যাপাসিটারে আসলে কতটুকা ধারণ করবে এই জিনিসটা আমরা হচ্ছে দেখি। তো সি ইকুয়াল টু আমরা কত জানি দেখো তো 4 পাই এপসাইলন নট আর জানি না। তাহলে এখান দেখো 4 পাই এপসাইলন নট, এই ভ্যালুগুলা গুণ করো, আর এর মান কত দেখো তো 1 না। তাহলে এখান থাকে কতটুক দেখো, এই জায়গায় থাকে হচ্ছে 4 পাই কতটুকা 4 পাই এপসাইলন নট। তাহলে এখানে তুমি যেটা পাইলা এইটা হচ্ছে কি খুবই ক্ষুদ্র একটা ভ্যালু পাবা না, দেখো তো 4, এটা পাই, এপসাইলন নটের মান কত দেখো 8.854 ইন্টু 10 ইনভার্স কতটুকা 10 ইনভার্স 12 না। তাহলে এইটুক যদি গুণ করো, স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক, গোলাকার, গোলাকারের জন্য তো আমরা সূত্র বের করলাম। হ্যাঁ, তো ওইটার সূত্র দিয়ে ম্যাথ মনে করো, এটা মানে আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে কতটুকু ধারণ করতে পারবে, কেন স্ফেরিক্যাল ক্যাপাসিটারটা হচ্ছে গ্রহণযোগ্য হয় না, কেন এটা ব্যবহার করা হয় না, এই জিনিসটা দেখাচ্ছি। তাহলে আমরা তো স্ফেরিক্যালের জন্য সূত্র একটু আগে দেখলাম, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে শূন্য মাধ্যমে তুমি যদি 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলক নাও তাহলে সেখানে কতটুকা ধারণ করবে চার্জ দেখো তো, মানে তার ধারকত্ব হচ্ছে কত হবে, এইটুক গুণ করো, এইটুক গুণ করার পর কত পাইতেছো দেখো। এখন আর এর মান যদি এত না হয়ে মনে করো আর এর মান কতটুক হইল, আর এর মান মনে করো পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে গেল, যে 6400 হচ্ছে কত কিলোমিটার। তাহলে 6400 কিলোমিটারকে তুমি কত লিখতে পারবা দেখো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 6 মিটার, কত বললা 1.113 ইন্টু 10 ইনভার্স কত পাইলা 10 ফ্যারাড পাইলা। এখন দেখো যে আর ইকুয়াল টু যদি কি হয়, আর ইকুয়াল টু যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান এরকম একটা গোলক নাও তাহলে তুমি ধারকত্বটা হচ্ছে কত পাবা, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কত দেখো 4 পাই এপসাইলন নট আর। তাহলে এখানে 4 পাই হচ্ছে বসাও, এপসাইলন নটের মান কত দেখো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 ইনভার্স 12, আর আর এর মান কত দেখো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এইটা হিসেব করো, তারপর দেখো যে হচ্ছে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক নিই তাহলে কতটুকু চার্জ ধারণ করবে, কি হয়েছে 7.12 ইন্টু 10 ইনভার্স 4 ফ্যারাড। দেখো আমরা 1 ফ্যারাডও কিন্তু পাই নাই,
বুঝতে পারছো? পৃথিবীর সমান, পৃথিবী যত বড় ঠিক তত বড় তুমি যদি একটা গোলক নাও, তাহলে এই গোলকে কিন্তু দেখো যে কত কম পরিমাণে চার্জ ধারণ করবে, ঠিক আছে না? তার ধারকত্ব হচ্ছে কত কম। এত বড় গোলক নেওয়ার পরও তুমি কত কম হচ্ছে ধারকত্ব পাইতেছো, ঠিক আছে? এখন দেখো, তাহলে 1 ফ্যারাড যদি তুমি পাইতে যাও, ঠিক আছে, 1 ফ্যারাড হচ্ছে ধারকের জন্য, ধারকত্বের হচ্ছে জন্য, তাহলে 1 ফ্যারাড ধারকত্বের জন্য তোমাকে আসলে কত বড় একটা গোলক নিতে হবে, এই জিনিসটা হচ্ছে তুমি দেখো। তাহলে সি ইকুয়াল টু তুমি কতটুক জানো দেখো, 4πε0 আর জানো না? তাহলে আর ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, সি ভাগ হচ্ছে কত, 4πε, এই যে এই জিনিসটা লিখতে পারবো না। সি এর মান কতটুকা দেখো 1, আর এখানে হচ্ছে 4, এইটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো, 10 ইনভার্স 12। তাহলে এইটুক গুণ করে দেখো এই ভ্যালুটা কতটুক পাও। 9 ইন্টু 10⁹9 মিটার, ঠিক আছে? তাহলে এই যে এত ব্যাসার্ধের একটা তোমাকে কিনতে হবে, গোলক নিতে হবে। এই ব্যাসার্ধটা অনেক ছোট নাকি অনেক বড় দেখো তো, অনেক বড় না? তাহলে এত বেশি ব্যাসার্ধের গোলকে খুবই কম পরিমাণে চার্জ কি করতেছে, ধারণ করতেছে না? তাহলে এই যে এখান থেকে দেখো যে এত বেশি, তাহলে এত বেশি ব্যাসার্ধের, এত বেশি ব্যাসার্ধের গোলকে কি হচ্ছে, খুবই কম পরিমাণে চার্জ ধারণ করতেছে, খুবই কম পরিমাণে চার্জ ধারণ করতে পারে। তাই কি হয় না, তাই স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সরি বানান তো ভুল হয়ে গেল, তাই স্ফেরিক্যাল ক্যাপাসিটার কি না, গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। বোঝা গেছে? তাহলে এই যে দেখো যে খুবই বেশি পরিমাণের হচ্ছে কাতি, খুবই বেশি পরিমাণের হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে কম পরিমাণে মাত্র 1 ফ্যারাড চার্জ ধারণ করে। এইটা পৃথিবীর অনেক বড়, পৃথিবীর চাইতেও অনেক বড় ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক হইতে হবে, তাহলে 1 ফ্যারাড কি করতে পারবে, 1 ফ্যারাড চার্জ ধারণ করতে পারবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি, এই জন্য হচ্ছে স্ফেরিক্যাল এই যে ক্যাপাসিটারটা কি হয় না, গ্রহণযোগ্য হয় না। এখন দেখো যে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি, তড়িৎ ধারক। তো তড়িৎ ধারকটা হচ্ছে কি, কাছাকাছি অবস্থিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে, ঠিক আছে, দুটি পরিবাহীর কাছাকাছি অবস্থিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে পরিবাহীর পাত, সাধারণত এটা হচ্ছে পরিবাহীর পাত। তাহলে এই যে এরকম হচ্ছে, মনে করো যে এইটা হচ্ছে একটা পাত, বুঝতে পারছো? এটা একটা পরিবাহী পাত, এখানে একটা কি আছে দেখো, এই জায়গায় হচ্ছে আরও একটা কি আছে, আরও একটা পরিবাহী পাত আছে। তাহলে এই যে পাশাপাশি অবস্থিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে, এই যে মধ্যবর্তী স্থান কোনটা দেখো তো, এই যে এইটা হচ্ছে মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ, তাহলে অন্তরক পদার্থ রেখে, তাহলে অন্তরক পদার্থ কোনগুলা বলতো? এই যে মনে করো কাঠ আছে না, এই কাঠ, তারপর হচ্ছে কি আছে দেখো, রাবার আছে, তারপর কি আছে দেখো, কাঁচ আছে, এই যে দেখো পানি আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ। তাহলে এই যে এইসব অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে কি করা হয়, এগুলোর মধ্যে শক্তি সঞ্চয় করা হয়। তো এখানে কি করা হয়, এই জায়গায় হচ্ছে একটা ব্যাটারি লাগানো হয়, ঠিক আছে? তো তড়িৎ আধান রূপে কি করা হয়, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করা হয়। এই যে এই শক্তি সঞ্চয় করার যে প্রক্রিয়া, যে কৌশল, সেটাকে আমরা বলি তড়িৎ ধারক। বোঝা গেছে? তাহলে এই যে তড়িৎ ধারক কাকে বলা হয়, পাশাপাশি অবস্থিত দুটা পাত, এই যে একটা পাত, এই যে একটা পাত,
ঠিক আছে, দুটি পাত বা পরিবাহী পাত এর মধ্যবর্তী স্থানে তুমি হচ্ছে অন্তরক পদার্থ রাখবা, এই যে এই স্থানটাতে অন্তরক পদার্থ, সেটা পানি হইতে পারে, সেটা কি হইতে পারে, কাঠ হইতে পারে, রাবার হইতে পারে, কাঁচ হইতে পারে, অথবা তুমি শূন্য মাধ্যমেও রাখতে পারো। শূন্য মাধ্যমেও কি করা যায়, এটা হচ্ছে তড়িৎ ধারণ করা যায়। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ আধান রূপে কি করে রাখে, এটা হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে। এই পদ্ধতিটাকে, এই কৌশলটাকে আমরা বলতেছি কি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন্তরক পদার্থ রেখে তুমি হচ্ছে ধারকত্ব বাড়াতে পারবে আরও। এগুলোও হচ্ছে আমরা দেখব যে শূন্য মাধ্যম আছে, শূন্য মাধ্যমে তুমি কি এখানে ধারণ করতে পারবে চার্জ। এখন তুমি যদি অন্তরক পদার্থ রাখো তাহলে দেখবে যে আরও বেশি চার্জ কি করতেছে, সে ধারণ করতেছে। তো একটা প্লেটে পজিটিভ চার্জ আর একদিকে হচ্ছে কি হয় দেখো, এই যে এভাবে নেগেটিভ চার্জ কি থাকে, নেগেটিভ চার্জ হচ্ছে সঞ্চিত থাকে। বোঝা গেছে, একদিকে পজিটিভ চার্জ সঞ্চিত থাকে, একদিকে নেগেটিভ। এখানে একটা ব্যাটারি লাগানো থাকে, যে ব্যাটারি এই দিক হচ্ছে পজিটিভ প্রান্ত আর এই দিক কি দেখো, এই দিক হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন আমরা যে একটু আগে কি দেখলাম দেখো, ধারকত্বের একটা সূত্র দেখলাম, সি ইকুয়াল টু কত দেখছি দেখো, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এই যে এই সূত্র আমরা দেখলাম না একটু আগে, দেখো। তাহলে আমরা ভি ইকুয়াল টু কত জানি বলতো, ইডি জান না, যে ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ কত জানো, ডি জানো। তাহলে ভি ইকুয়াল টু এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা দেখো, তুমি হচ্ছে ইডি লিখতে পারবা। তাহলে তুমি চাইলেই এখান থেকে তুমি কত লিখতে পারবা, কি এই স্থির তড়িতে বিভব এবং হচ্ছে কি, বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক দেখো নাই। তাহলে এখানে কত, ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু ইডি না, বা ই আর না, একই কথা তো, ব্যাসার্ধ দূরত্ব আর কি। তাহলে এই জায়গা থেকে দেখো কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ ভি ইকুয়াল টু কত, কিউ ভাগ ইডি, এই জিনিসটা লেখা যায়। ঠিক আছে, ই ইকুয়াল টু তুমি আবার এপসাইলন এ লিখতে পারবা, কিউ ভাগ এপসাইলন এ লেখা যায়, এটা মাথায় রাখবা যে ই ইকুয়াল টু হচ্ছে কত দেখো, কিউ ভাগ কত, কিউ ভাগ হচ্ছে এপসাইলনে। তাহলে তুমি এই জায়গায় চাইলেই কত বসাতে পারবা দেখো, কিউ ভাগ হচ্ছে কত দেখো, কিউ ভাগ হচ্ছে এপসাইলনে, এটা দিবানি পরে, এটুক মনে রাখো তাহলে হচ্ছে আপাতত। ঠিক আছে, তাহলে কিউ ভাগ কত দেখো, কিউ ভাগ কত লেখা যায়, কিউ ভাগ এপসাইলন এ হচ্ছে লেখা যায়। তাহলে তুমি যদি এই জায়গা থেকে এই যে এই কিউ কিউ কাটো, তাহলে উপরে কি থাকবে দেখো তো, এপসাইলন এটা উপরে চলে যাবে না, আর নিচে কত চলে আসবে দেখো, নিচে হচ্ছে ডিটা থাকবে না। বোঝা গেল, তাহলে এই জায়গা থেকে তুমি কি পেয়ে গেলে দেখো, সি ইকুয়াল টু তুমি পেয়ে গেলা এপসাইলন এ ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে ডি। তাহলে এই যে এপসাইলন এ ডি ভাগ ডি, এটাকে কি লেখা যায় বলো, এই যে এপসাইলনকে তুমি কে এপসাইলন নট লিখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অন্য মাধ্যমের জন্য, এটা শূন্য মাধ্যমের জন্য না। তো এই যে এপসাইলন ইকুয়াল টু কত লেখা যায়, এপসাইলন ভাগ এপসাইলন নট, এটা ইকুয়াল টু আমরা কত জানি, কে জানি। তাহলে এই জায়গা থেকে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে কে এপসাইলন নট, এই জিনিসটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে কি করলাম, এপসাইলনের জায়গায় হচ্ছে আমরা কে এপসাইলন নটটা কি করলাম, বসাই দিলাম। তাহলে নিচে কত দেখো, এখানে ডি থাকে। তাহলে সি ইকুয়াল টু তুমি এটা পেয়ে গেলে একটা সূত্র, এটা কোন মাধ্যমের ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে না, এটা হচ্ছে যে কোনো কিসের ক্ষেত্রে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে ধারকত্ব নির্ণয়, কোনো পাতে হচ্ছে যে ধারকত্ব নির্ণয় আছে, এই পাতে ধারকত্ব নির্ণয়ের হচ্ছে তুমি সূত্রটা পেয়ে গেলা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি মাধ্যমটা কি হয় দেখো, শূন্য হয়, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা কি হয়ে যাবে, কে ইকুয়াল টু 1 হয়ে যাবে না। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে তখন কে ইকুয়াল টু 1, তখন তুমি সি ইকুয়াল টু কত পাবা দেখো, এপসাইলন নট এ ভাগ কতটুকু দেখো, ভাগ হচ্ছে ডি। বোঝা গেল, তাহলে এখান দেখো আমরা হচ্ছে দুইটা সূত্র পেয়ে গেলাম। এরকম যদি ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বা ধারকত্ব নির্ণয় করতে বলে, তখন হচ্ছে আমরা কি করব, তখন এই সূত্র ইউজ করতে পারবো। কমপ্লিট তো এইটুকু।
তাহলে এখানে আমরা দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো ডি, আর একটা হচ্ছে এপসাইলন নট এ ভাগ কতটুক দেখো ভাগ হচ্ছে ডি। তাহলে কোনটা কখন ইউজ করব আমরা? একটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ইউজ করব, একটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ইউজ করব। হ্যাঁ, দুটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই ডিটা কি, এই ডিটা হচ্ছে এই যে পাতদ্বয় আছে না এখানে, এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। এই যে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলতেছি আমরা? ডি। আর এটা একটা মাধ্যম, এটা এই মাধ্যমে হচ্ছে এটা কি এপসাইলন, বুঝি নাই। এক একটা পাতের ক্ষেত্রফল হচ্ছে কতটুক? পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। এই পাতটার ক্ষেত্রফল কতটুক? এই পাতের ক্ষেত্রফল এ। তাহলে এই পাতেরও ক্ষেত্রফল কতটুক? এই পাতের ক্ষেত্রফল হচ্ছে। এখন দেখো যে আমরা যে জিনিসটা দেখবো এখন সেটা হচ্ছে ধারকের কি, দেখো ধারকের সাধারণ গঠন। ঠিক আছে, তো ধারকের সাধারণ গঠনটা কি? ধারকের সাধারণত দুটি সমান্তরাল ধাতব পাত দিয়ে গঠিত। ঠিক আছে, দুটি সমান্তরাল কেমন কি পাত দিয়ে গঠিত? দেখো ধাতব পাত। এই যে দেখো তো এই চিত্রে এখানে ধাতব পাত ছিল না, এটা একটা ধাতব পাত, এটা একটা কি ছিল দেখো, ধাতব পাত ছিল। ঠিক আছে, এই দুটি প্লেটের মাঝখান থেকে বায়ু বা কোনো ডাইলেকট্রিক পদার্থ কি থাকতে পারে, বুঝতে পারছো? এই যে দুটা যে প্লেট আছে আমাদের, এই দুটা প্লেটের মাঝখানে, বুঝতে পারছো, এখানে বায়ু থাকতে পারে বা কোনো ডাইলেকট্রিক পদার্থ কি এখানে থাকতে পারে। যেমন এই যে মাইকা, কাঁচ, সিরামিক, যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহন হয় না, কাঁচ, যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না সাধারণত। তাহলে এখানে দেখো যে মাইকা, কাঁচ, সিরামিক, কাগজ ইত্যাদি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সাধারণ গঠন, যেটা চার্জ চলাচলে বাধা দেয় সাধারণত। এই যে এগুলা, এই যে এই পদার্থগুলো কি করে, চার্জ চলাচলে বাধা দেয়। এখন এক প্লেটে ধরা হয় ধনাত্মক চার্জ। এই যে দুইটা প্লেট ছিল না, একটা প্লেটকে আমরা কি করলাম দেখো, ধনাত্মক আধান দ্বারা চার্জিত করলাম, আর অন্যটা কি দেখো, ঋণাত্মক চার্জ ধরা হয়। এই যে ক্যাপাসিটারের এক প্লেটে কি হয় দেখো, যে ধনাত্মক চার্জ ধরা হয়, আর অন্য প্লেটে কি চার্জ ধরা হয়, প্লেটে হচ্ছে কি চার্জ ধরা হয় দেখো, অন্য প্লেটে ঋণাত্মক চার্জ ধরা হয়। বোঝা গেল? তাহলে এটি হচ্ছে মূলত হচ্ছে কি সাধারণ হচ্ছে গঠন, এগুলা দিয়ে হচ্ছে কি হয়, এগুলা দিয়ে ক্যাপাসিটার গঠিত হয়। এখন দেখো ধারকের হচ্ছে কাজটা কি? ধারকের এক নম্বর কাজ হচ্ছে চার্জ সংরক্ষণ করা। ধারক কি করে? চার্জ সংরক্ষণ করে, বিভব পার্থক্য সৃষ্টি করে। অবশ্যই এখানে কি করবে, ধারক যত বেশি চার্জ দিবা তত সেটার কি হবে, বিভব পার্থক্য সৃষ্টি হবে। এই যে সার্কিটে শক্তি সঞ্চয় করে রাখে, অবশ্যই এটা কি করে, শক্তি সঞ্চয় করার জন্যই তো আমরা ধারক কি করি, ইউজ করি। আর পরিবর্তনশীল সিগন্যাল ফিল্টার করে বা হচ্ছে সময় নির্ধারণ করা। এখন দেখো যে ছোট্ট ছোট্ট অঙ্ক করব কয়েকটা। একটি ধারকের এক প্লেটে 6 মাইক্রোকুলম চার্জ আছে। তাহলে এখানে দেখো কিসের কথা বলা আছে, তোমাকে চার্জের কথা বলা আছে। তাহলে কিউ এর মান কত মাইক্রোকুলম, দেখো 6 মাইক্রোকুলম চার্জের কথা বলা আছে। তাহলে 6 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 6, এত কি দেখো তো, এত কুলম্ব না, মাইক্রোকুলমকে আমরা কুলম্বে। এবং প্লেটের দুই মধ্যকার বিভব পার্থক্য, দুটা যে প্লেট ছিল, এই দুইটা প্লেটের মধ্যকার বিভব পার্থক্য দেওয়া আছে কত দেখো, 3 ভোল্ট। মানে তুমি ওখানে যে ব্যাটারিটা লাগাইছিলা ওইটা সাধারণত কত, 3 ভোল্টের বলা যায়। তাহলে এখানে হচ্ছে ভি এর মানটা কত ভোল্ট দেখো, ভি এর মানটা হচ্ছে 3 ভোল্ট। তোমাকে বলা হচ্ছে যে এইটার ধারকত্বটা হচ্ছে কত, ক্যাপাসিট্যান্স ধারকত্ব কত, এই জিনিসটা তোমাকে হচ্ছে বের করতে বলছে। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু কত বলো, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এই জিনিসটা আমরা জানি না। তো কিউ এর ভ্যালুটা কত দেখো, 6 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 6। আর ভি এর ভ্যালু কত দেখো, ভি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটা কত থাকে, 2 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 6, এত থাকে না? তাহলে এত কি হইলো, এটা তুমি ফ্যারাড পাইলা। এটাও এসআই একক, এটাও এসআই একক, তাহলে এত তুমি কি পেয়ে গেলে, এত ফ্যারাড পেয়ে গেলে। যেটাকে তুমি যদি মাইক্রো ফ্যারাডে নাও তাহলে 2 কত লিখতে পারবা দেখো, 2 মাইক্রো ফ্যারাড লিখতে পারবা। তাহলে এটাই আনসার না? এখান দেখো পরের অঙ্কে কি বলা হচ্ছে, দুটি পাতের, না প্রবলেম নাই, রাখতে পারবো না।
দেখো এখানে বলা হচ্ছে দুটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 0.01 মিটার স্কোয়ার এবং দূরত্ব হচ্ছে কত 1 মিলিমিটার। তাহলে এখানে রাখো রাখো ভেতর। এই যে এই দুইটা পাত আছে দেখো, দুটি পাতের ক্ষেত্রফল, তাহলে এই যে যে কোনো একটা পাতের ক্ষেত্রফল কতটুকু 0.01 মিটার স্কোয়ার। তাহলে 0.01 কত দেখো মিটার স্কোয়ার। এবং এখানে কি বলা হচ্ছে দেখো যে 1 মিলিমিটার হলে এদের মধ্যবর্তী দূরত্ব কত মিলিমিটার বলা আছে দেখো 1 হচ্ছে মিলিমিটারের কথা বলা আছে। তাহলে 1 মিলিমিটার যদি হয় তাহলে ধারকত্ব কত, এই জিনিসটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে তুমি কি কি জানো দেখো, এখানে তুমি জানো এর ভ্যালুটা এ ইকুয়াল টু কতটুক 0.01 মিটার স্কোয়ার, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে কত দেখো 1 মিলিমিটার। 1 মিলিমিটার সমান কতটুকু 10 ইনভার্স 3 কত দেখো 10 ইনভার্স হচ্ছে 3 মিটার। তাহলে তোমাকে বলা হচ্ছে ধারকত্ব কত, এই জিনিসটা বের করো। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু একটু আগেই তুমি সূত্র দেখলা, সেটা হচ্ছে কত দেখো এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত ডি। তাহলে এপসাইলন নটের মান কত 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স 12। আর এর মান কত দেখো, এর মান 0 পয়েন্ট কতটুকু 0.01। আর মধ্যবর্তী দূরত্ব যেটা ডি আছে, এই ডি এর ভ্যালুটা কত দেখো, ডি এর ভ্যালুটা 10 ইনভার্স 3। তাহলে এইটুক হিসেব করো, হিসেব করে দেখো যে কতটুক পাও। 8 পয়েন্ট কত পাইছো 3 পয়েন্ট কেন 8.854 না এটা, তাহলে এটা তো 8.854ই থাকবে, এটা তো চেঞ্জ হওয়ার কথা না। 8.854 ইন্টু 10 ইনভার্স কতটুকু 1 2, তাহলে এটা 2 কম 3 কম 10 ইনভার্স 7 না। তাহলে এই যে 8.854 ইন্টু 10 ইনভার্স 7 কত দেখো ফ্যারাড। তুমি এটাকে যদি মাইক্রো ফ্যারাডে নাও তাহলে তুমি কি করতে পারবা দেখো, এটা যদি এই দিকে যাও এক ঘর, সরি বাম দিকে, তাহলে তুমি এটা কত এক ঘর হচ্ছে কমবে না, তখন 0 পয়েন্ট কত দেখো 88 হচ্ছে 4 এত কি পেয়ে যাবা মাইক্রো ফ্যারাড পেয়ে যাবা। এখন তোমাকে তারপরেই কি বলছে দেখো, উপরোক্ত ধারকে কে ইকুয়াল টু 5 পরাবর্তিক ধ্রুব বিশিষ্ট পদার্থ যদি স্থাপন করো তাহলে ধারকত্ব কত। তাহলে এই জায়গায় যদি তুমি কি করো দেখো কে ইকুয়াল টু হচ্ছে 5 পরাবর্তিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ স্থাপন করো, তাহলে হচ্ছে ধারকত্বটা কত হবে। তাহলে সি ইকুয়াল টু তখন তুমি কেউ বসাবা পরাবর্তিক ধ্রুবক বিশিষ্ট পদার্থের জন্য কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি। তখন তুমি কি করবে দেখো 5 ইন্টু 8.854 ইন্টু কত দেখো 10 ইনভার্স কতটুকু 10 ইনভার্স 12, আর নিচে হচ্ছে কত থাকবে 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স 3। সহজাই ছিল, পারো নাই। হ্যাঁ এই যে এরকম যে তোমার হচ্ছে এখানে কি করছিল, একটা হচ্ছে পদার্থ স্থাপন করে দিয়েছিল, তাই নাকি। তো তো সহজই তো ছিল, 10 গুণ হয়েছে। তাহলে এটা যদি হিসাব করো তাহলে কত পাও দেখো, আমরা হচ্ছে এর চাইতে কঠিন কঠিন অঙ্ক দেখবো অনেক, বুঝতে পারছো, বিভিন্ন স্টেপ আছে বিভিন্ন কেস আছে, কোনটার ক্ষেত্রে কেমন হবে এই জিনিসগুলোও দেখবো, প্রবলেম নেই। (4.27 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স হচ্ছে 8, তাহলে এত কি পেলা, এই ক্ষেত্রফলের মান তো বসাই নেই আমরা, ক্ষেত্রফলের মান 0.01 গুণ দেওয়া লাগবে না, ক্ষেত্রফলের মানটা গুণ দাও তো, ভুল করছি আমি এত কই
না 10 না 6 হবে, ক্ষেত্রফলের মান গুণ দিলে 10^6 হবে। কত পাইছো? কেন ক্ষেত্রফলটা ছোট না, 0.01 না? ও আচ্ছা, এটাতে তাহলে ভুল করছি নাকি? তো এটা তাহলে 10^11 হয়তো। হ্যাঁ, এই যে এটা তাহলে 10 কত হবে দেখো, 10^11 হবে। দাঁড়াও, আচ্ছা তাহলে এটা হয়তো 10 কত দেখো 11, আর এটা কত পাইলা বলো? 27 ইন্টু হচ্ছে 10 কত দেখো, 10 হচ্ছে 10 ফ্যারাড পেয়ে গেলা। বোঝা গেছে? তাহলে এরকম তুমি যদি কি করো, এই যে এখানে পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ স্থাপন করো, তখন তার কি হবে, ধারকত্বটা বেড়ে যাবে সাধারণত। এদিক দেখো, ধারকের সংযোগ, ঠিক আছে? এখন ধারকের সংযোগ কয় ধরনের হয়? ধারকের সংযোগ দুই ধরনের হয় সাধারণত। তো ধারকের সংযোগ বলতে আমরা কি বুঝি? একাধিক ধারককে এমনভাবে যুক্ত করা হয় যাতে এরা একসাথে কাজ করে। মানে তুমি একের অধিক ধারক যুক্ত করবা, 2টা 3টা 4টা 5টা 7টা ধারক তুমি যুক্ত করবা, এমনভাবে যুক্ত করবা যাতে এরা কি করে দেখো, যাতে এরা একসাথে কি করে, একসাথে কাজ করে। বোঝা গেছে? এবং কি বলা হচ্ছে দেখো, পুরো ব্যবস্থার ধারকত্ব নির্ধারণ করা যায়। মানে পুরো যে ব্যবস্থাটা থাকবে ওই ব্যবস্থার ধারকত্ব আমরা কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো। তাকে আমরা বলবো যে ধারকের হচ্ছে সংযোগ। ঠিক রোধের যেমন আমাদের সংযোগ থাকতো, এই যে একটা রোধ থাকতো, এর সাথে আরও একটা রোধ থাকতো, এর সাথে আরও একটা রোধ থাকতো, মনে করো চাইলে এখানে আরও একটা কি থাকতো দেখো, রোধ থাকতো। ঠিক এরকমই এখানেও কি ধারকগুলাও আমরা কি করতে পারবো, এভাবে হচ্ছে সংযোগ করতে পারবো, সংযুক্ত করতে পারবো। এই যে এরকম সংযোগগুলা, ধারকের সংযোগ মূলত হচ্ছে কয় ধরনের দেখো, দুই ধরনের। ধারকের সংযোগ কয় ধরনের? ধারকের সংযোগ হচ্ছে দুই ধরনের। তাহলে একটা হচ্ছে কি সংযোগ দেখো, একটা হচ্ছে শ্রেণী সংযোগ, আর আরেকটা হচ্ছে কি সংযোগ দেখো, আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগ। ঠিক আছে? তাহলে আমরা কিসের কিসের কথা বলতেছি দেখো, ধারকের সংযোগ হচ্ছে কত ধরনের? ধারকের সংযোগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি শ্রেণী সংযোগ, আর আরেকটা হচ্ছে কি দেখো, আরেকটা সমান্তরাল সংযোগ। তো শ্রেণী সংযোগ কেমন হয়, ধারকের শ্রেণী সংযোগ কেমন হয়? যখন এই যে এই ধারকগুলা, ধারককে প্রকাশ করা হয় কোন চিহ্ন দ্বারা দেখো, এই যে এটা দ্বারা, ধারকের প্রতীক। তো এই যে এরকম যখন ধারকগুলা কি এই যে একে অপরের সাথে এভাবে যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ধারকের হচ্ছে শ্রেণী সংযোগ বলবো। এটা হচ্ছে একটা কি দেখো, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির এই পাশটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে ধারকের যেমন শ্রেণী সংযোগ আছে, ঠিক তেমনই কি আছে দেখো, ধারকের কিন্তু সমান্তরাল সংযোগও আছে। ঠিক আছে না? তো সমান্তরাল সংযোগ কেমন হবে তাহলে? তাহলে দেখো, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ধারকগুলা কিভাবে যুক্ত হবে, এই যে দেখো, তাহলে এইটা একটা ধারক, এইটা একটা ধারক, এই যে এখান দেখো এইটা হচ্ছে একটা কি দেখো, এইটা হচ্ছে একটা ধারক। তাহলে এগুলা কি ধারকের দেখো, এগুলা হচ্ছে ধারকের সমান্তরাল কি দেখো, সমান্তরাল সংযোগ। তাহলে এইটা হচ্ছে কি, এটা একটা ব্যাটারি, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্ত হচ্ছে এইদিকে। তাহলে এইটা মনে করো C1, এইটা হচ্ছে C2, এইটা কতটুক দেখো C3, এইটার ক্ষেত্রেও C1, এটা হচ্ছে C2, এইটা কতটুক, ধারকত্ব হচ্ছে C3। তাহলে ধারকের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ এই দুই ধরনের আমরা কি দেখে থাকি দেখো, এই দুই ধরনের সংযোগ আমরা দেখে থাকি। এখন দেখব যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমাদের কেমন ঘটনা ঘটে। ঠিক আছে? তো একটা হচ্ছে শ্রেণী সংযোগ। তো আমরা যেমন তুল্য রোধ বের করি, ঠিক তেমনই এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা তুল্য ধারকত্ব হচ্ছে বের করব। ধারকত্ব হচ্ছে রোধের উল্টা। হ্যাঁ হ্যাঁ, রোধ শিখছো প্রথমে, রোধই শিখছো প্রথমে।
এখন মনে করো যে n সংখ্যক সমমানের ধারক হচ্ছে এখানে কি আছে, যুক্ত আছে। সমমান না, মনে করো যে এটা হচ্ছে কত, এটার ধারকত্ব হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে কতটুকা, এটার ধারকত্ব হচ্ছে Cn। এটা মনে করো n নম্বর ধারক। কত নম্বর ধারক? এটা হচ্ছে n নম্বর ধারক। তাহলে এইটার ধারকত্ব C1, এইটার ধারকত্ব হচ্ছে C2, আর এইটার ধারকত্ব কত বল দেখো Cn। এইটা হচ্ছে কি দেখো, এইটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কতটুকু? ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট। তাহলে এই যে এইখানে যে দুইটা পাত আছে, অবশ্যই এদিকে হচ্ছে পজিটিভ কিউ পরিমাণ চার্জ যদি ধারণ করে, তাহলে এই যে এই পাশের পাতটা অবশ্যই নেগেটিভ কিউ পরিমাণ চার্জ ধারণ করবে। এই পাশের পাত যদি পজিটিভ কিউ পরিমাণ চার্জ ধারণ করে, এই পাশেরটা নেগেটিভ কিউ পরিমাণ চার্জ ধারণ করবে। এইটা যদি পজিটিভ কিউ পরিমাণ চার্জ ধারণ করে, তাহলে এই পাশেরটা অবশ্যই কি করবে দেখো, নেগেটিভ কিউ পরিমাণে কি করবে, নেগেটিভ কিউ পরিমাণে হচ্ছে চার্জ ধারণ করবে। তো এখানে দেখো যে এই যে প্রথম যে ধারকটা দেখতে পাচ্ছ, এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কি এই যে এটার সমান হবে না? তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য মনে করে V1, এই যে এই ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এই ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে কত দেখো V3। তাহলে এই যে তিনটা বিভব যদি যোগ করো, তাহলে তুমি তিনটা না, এটা হচ্ছে n তম বিভব এই ধারক, সেহেতু এটাকে দিই Vn। তাহলে যতগুলা এরকম ধারক থাকবে, সবগুলা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি তুমি যোগ করো, তাহলে এই যে মূল বিভব পার্থক্যটা পাবা না, টোটাল বিভব পার্থক্যটা তুমি পাবা না। তাহলে এখানে যে একটা জিনিস মাথায় রাখবা, দুটা জিনিস মাথায় রাখবা, যে শ্রেণী সংযোগে চার্জের পরিমাণ প্রত্যেক ধারকে একই থাকে কিন্তু, বুঝতে পারছো? তাহলে কিসের কথা বললাম, যে শ্রেণী সংযোগে, ঠিক আছে, কিসের পরিমাণ, চার্জের পরিমাণ, চার্জের, হ্যাঁ, চার্জের পরিমাণ প্রত্যেক ধারকে একই থাকে, কিন্তু বিভব পার্থক্য কিন্তু কি হয়, আলাদা হয় দুই প্রান্তের। তাহলে প্রত্যেক ধারকে কি থাকে, প্রত্যেক ধারকে একই থাকে। এটা একটা কথা আমাদের মাথায় রাখা লাগবে। দুই নম্বর হচ্ছে যে প্রত্যেক ধারকের বিভব পার্থক্য আলাদা হয়, বুঝতে পারছো? দুই নম্বর কথাটা কি, এটা হচ্ছে প্রত্যেক ধারকের কি আলাদা হয়, বিভব পার্থক্য আলাদা হয়, বোঝা গেছে? তাহলে প্রত্যেক ধারকের বিভব পার্থক্য কি হয় দেখো, বিভব পার্থক্য আলাদা হয়। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা যদি ওখানে ভি এর কথাটা বলি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি করতে পারবো, V1 প্লাস হচ্ছে V2, এভাবে যতগুলা এখানে ক্যাপাসিটর থাকবে ততগুলার আমরা দুই প্রান্তের বিভব পার্থক্যটা যোগ করতে পারবো না। তো আমরা একটা জানি সি ইকুয়াল টু হচ্ছে কিউ ভাগ কত দেখো ভি। তাহলে ভি ইকুয়াল টু কত, কিউ ভাগ সি না? তাহলে এই জায়গা থেকে তুমি কি বসাতে পারবা, কিউ ভাগ কত দেখো সি লিখতে পারবা এটা। এখন দেখো এটা শ্রেণী সংযোগ, তাহলে এটাকে আমরা কি দিই, তুল্য ধারকত্ব হচ্ছে সিএস দিলাম। তাহলে এটা তো যে পরিমাণ চার্জ ধারণ করবে, এটা তো সেই পরিমাণ চার্জ ধারণ করবে, চার্জের পরিমাণটা একই না, কিন্তু বিভবগুলা কি ছিল, বিভবগুলো আলাদা ছিল। তাহলে এইটা কত দেখো কিউ ভাগ C1, এইটা কত লিখতে পারবা কিউ ভাগ C2, প্লাস ডট 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 প্লাস এই যে এই জায়গায় Vn ইকুয়াল টু কত লিখতে পারবা, কিউ ভাগ কত দেখো, কিউ ভাগ হচ্ছে Cn, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে উভয় পাশ থেকে যদি আমরা কিউ কমন নিই, তাহলে কিউ কিউ কাটা যাবে। তাহলে এই পাশে থাকবে 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1 প্লাস 1 ভাগ কত দেখো C2 প্লাস হচ্ছে ডট 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 1 ভাগ কত দেখো 1 ভাগ Cn, এই জিনিসটা থাকে না? তাহলে এটাই কি দেখো, এইটাই হচ্ছে আমাদের শ্রেণী সংযোগের তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র, বোঝা গেছে? তাহলে এই যে এখান দেখো রোধের কি এটা উল্টো না? তাহলে এটা হচ্ছে কি n সংখ্যক ধারক শ্রেণী সংযোগে যুক্ত থাকলে, তাহলে n সংখ্যক হচ্ছে ধারক কাতি যুক্ত থাকলে দেখো শ্রেণী সংযোগে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব তখন হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করব, শ্রেণী সংযোগে যুক্ত থাকলে তুল্য কি দেখো, তুল্য হচ্ছে ধারকত্ব। তখন তুল্য ধারকত্ব নির্ণয় করব আমরা কোন সূত্র দ্বারা, তুল্য ধারকত্ব নির্ণয় করব আমরা এই সূত্র দ্বারা। তাহলে এটা কি হইল, এটা হচ্ছে শ্রেণী সংযোগ হইল। আমাদের আরও কোন সংযোগ আছে দেখো, আরেকটা আছে, সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে এবার আমরা কিসের কথা দেখব দেখো, সমান্তরাল সংযোগ।
তাহলে না, 1/3 গেছো। এত তাড়াতাড়ি এরকম করলে হবে? দেখছো, আসলেই খুঁজে পাওয়া যাবে না তোমাকে আর এরপরে। কবে পাইছিলাম, কবে পাইছিলাম? আসলেই এদিক দেখো। আচ্ছা দিতেছি। তাহলে এটা দেখো যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি, যেটার হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য কতটুকু, ভি। ঠিক আছে, এখন দেখো যে এই যে সমান্তরাল সংযোগ আছে না, আমরা তিনটা ধারক এখানে কি করতেছি, স্থাপন করতেছি। একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, এইটা হচ্ছে মনে করো n-তম ধারক, এর মধ্যে আরও হচ্ছে ধারক আছে, বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা কত বললাম দেখো, এটাকে হচ্ছে আমরা বলতেছি Cn। ঠিক আছে, তো এই জায়গা থেকে দেখো এটা হচ্ছে কতটুকু, Cn। তাহলে এখানে কিন্তু সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কিন্তু আগের মতো হচ্ছে চার্জগুলো সমান থাকবে না, এখানে চার্জগুলো কি হবে, ভিন্ন হবে। তাহলে এটা হচ্ছে Q1, এটা কত দেখো Q3, Q2, আর এটা হচ্ছে কতটুকু চার্জ ই হবে, Qn। কিন্তু প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সমান থাকবে। এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে প্রত্যেকটা দুই বিভবের প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ডেল ভি। ডেল ভি ইকুয়াল টু হচ্ছে কত, V2 থেকে হচ্ছে কি দেখো V1 হচ্ছে বাদ। ঠিক আছে না, মানে বিভব পার্থক্য। তাহলে এটা তো কি, এই জায়গা থেকে দেখো যে এই যে V1 থেকে হচ্ছে কত, V2টা হচ্ছে বাদ, এই যে এইটুক হচ্ছে তোমার কি হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে প্রত্যেকটা ধারকের তুমি কি এখানে সমান দেখতে পাচ্ছ, দেখো তুমি এখানে বিভব পার্থক্য হচ্ছে সমান দেখতে পাচ্ছ। কিন্তু একটা জিনিস কি জানো, যে এই জায়গায় হচ্ছে কিউ পরিমাণ মনে করো চার্জ আসছে, কিউ পরিমাণ চার্জ আসার ফলে এই দিক বরাবর চলে গেছে Q1 পরিমাণ চার্জ, এই দিক বরাবর চলে গেছে Q2 পরিমাণ চার্জ, আর এই দিক বরাবর চলে গেছে Qn পরিমাণ চার্জ। মানে যতগুলা শাখা থাকবে ঠিক ততগুলা শাখাতে এই চার্জগুলা কি হবে দেখো, চার্জগুলা হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে সমান্তরাল সংযোগে চার্জের পরিমাণ কি হয় বলো, আলাদা হয়। বুঝতে গেছে? তাহলে সমান্তরাল সংযোগে হচ্ছে কিসের পরিমাণ দেখো, প্রত্যেকটি ধারকে চার্জের পরিমাণ কি হয়, চার্জের পরিমাণ আলাদা হয়। তাহলে প্রত্যেকটা ধারকে চার্জের পরিমাণ কি হয়, প্রত্যেকটা ধারকে চার্জের পরিমাণ আলাদা হয়, এটা একটা। কিন্তু প্রত্যেক ধারকের বিভব পার্থক্য কি হয়, সমান হয়। প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয় দেখো, দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। বুঝতে পারছো? প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়, বিভব পার্থক্য সমান হয়। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে যতগুলা ভাগে চার্জটা ভাগ হয়ে গেছে সবগুলা ভাগের হচ্ছে যোগফল। তাহলে এই যে C ইকুয়াল টু আমরা কত জানি দেখো, Q ভাগ হচ্ছে V। তাহলে Q ইকুয়াল টু কত দেখো, Q ইকুয়াল টু হচ্ছে CV জানি না আমরা, এই জায়গা থেকে দেখো। তো এখান দেখো এটা হচ্ছে সমান্তরাল সংযোগ, তাহলে CP দিলাম, এর ধারকত্ব, আর দুই প্রান্তের বিভব পার্থক্য V। তাহলে সব সময় দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত, V। তাহলে এই যে Q1 আছে না, তাহলে এখানে কত C1V, এটা হচ্ছে কত দেখো C2V, কারণ বিভব পার্থক্য তো চেঞ্জ হবে না, বিভব পার্থক্য একই। তাহলে Cn কত দেখো CnV। তাহলে এই জায়গা থেকে CP ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, C1 যোগ C2 যোগ ডট 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 যোগ কত দেখো, যোগ হচ্ছে Cn। তাহলে এটা তুমি কোন সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব পেয়ে গেলে দেখো, এটা তুমি পেয়ে গেলা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এইটা হচ্ছে কি n সংখ্যক ধারক, তাহলে n সংখ্যক ধারক কোন সমবায় দেখো, সমান্তরাল সংযোগে যুক্ত থাকলে। বুঝতে পারছো? তাহলে সমান্তরাল সংযোগে যুক্ত থাকলে তখন আমরা কি করব,
তুল্য ধারকত্ব বের করব কিভাবে, তুল্য ধারকত্ব এভাবে বের করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে সমান্তরাল এবং শ্রেণী সংযোগ দিয়ে দুটো ম্যাথ করব। ঠিক আছে, এই টপিকটা পুরোপুরিভাবে শেষ করে নিই এখন আর কি। তো তিনটি ধারকের মান দেওয়া আছে, দেখো তিনটা ধারকের কথা বলা আছে, যেখানে কি বলা আছে দেখো, একটা ধারকের ধারকত্ব দেওয়া আছে 5 হচ্ছে ন্যানোফ্যারাড। 5 কত ন্যানোফ্যারাড, তুমি চাইলে এটাকে কত 5 ইন্টু 10⁻9 কত ফ্যারাড দিতে পারো। আরও একটা দেওয়া আছে দেখো 10 ন্যানোফ্যারাড, ঠিক আছে না, তো এটাকে তুমি চাইলে 10 ইন্টু 10⁻, কত দেখো 9 ফ্যারাড হচ্ছে লিখতে পারো। আর রাখলে তুমি চাইলে রাখতে পারো ওই যে ন্যানো হিসেবেই রাখতে পারো এখানে। আর আরও একটা দেওয়া আছে 15 কত দেখো ন্যানো ফ্যারাড, তাহলে এটা কত 15 ইন্টু হচ্ছে 10⁻, কত দেখো 9 ফ্যারাড। এখন বলা আছে এদের শ্রেণী সংযোগে যুক্ত করা হলো, তাহলে এদেরকে যদি শ্রেণী সংযোগে যুক্ত করি আমরা, তাহলে মোট ধারকত্ব কি করো নির্ণয় করো। তাহলে আমরা সূত্র কি জানি শ্রেণী সংযোগের ক্ষেত্রে, 1/CS ইকুয়াল টু হচ্ছে 1/C1 প্লাস 1 কত C2 প্লাস হচ্ছে 1 কত দেখো C3। তাহলে 1/C1 মানে হচ্ছে 1 কত 5 প্লাস 1 কত 10 প্লাস হচ্ছে 1 কত দেখো 15, এটা লিখতে পারবো। এখন তুমি যদি এইটুক লসাগু করো, তাহলে এই যে কত পাবা দেখো 30 যদি লসাগু করি আমরা, তাহলে এই জায়গায় দেখো 5 ছক 30, তাহলে এখানে কত থাকবে 6। দেখো 3 10 30, তাহলে এখানে কত থাকে 3, আর এটা হচ্ছে 15 2 30, তাহলে এটা কত থাকে দেখো 2, তাহলে এটা কত হইল 11 ভাগ কত দেখো 11 ভাগ হচ্ছে 30। তাহলে অতএব দেখো এটা 1/CS ইকুয়াল টু পাইছি, তাহলে CS ইকুয়াল টু কত হয়ে যাবে 30/11 হয়ে যাবে না। তাহলে 30/11 এটা হচ্ছে তুমি কোন এককে পাইলা, এটা তুমি ন্যানো ফ্যারাড এককে পাইলা। তাহলে তুমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারো 30/11 ইন্টু 10⁻, কত দেখো 10⁻, হচ্ছে 9 কত 9 ফ্যারাড লিখতে পারো। তাহলে এটাই আনসার না, এগুলা সোজা সোজা ম্যাথ, একদম কঠিন ম্যাথ পাবা সামনে পাবা, ভয় নাই। এদিক দেখো না, সোজা হয়ে যাবে করার পর দেখবা যে সোজা হয়ে যাবে ওগুলাও। এখন তোমার কাছে কঠিন মনে হতে পারে, তখন দেখবা যে কি না, ওই যে এই ধারকত্ব টপিকটা আসে প্রায় পরীক্ষাতে, ধারকত্ব টপিকটা আসে, হয়তো ধারকত্ব স্কিপ করছে, এই জন্য হচ্ছে কি দেখা যায় যে কঠিন লাগে। এই যখন এরকম টপিক আসে তখন দেখবা যে কি মনে হয় যে কঠিন, এরকম কিছু। এদিক দেখো দুটি ধারকের মান যথাক্রমে হচ্ছে কত দেখো 5 হচ্ছে মাইক্রোফ্যারাড এবং হচ্ছে কতটুক দেখো 10 হচ্ছে মাইক্রোফ্যারাড, দুটা ধারকের মান। তাহলে একটা হচ্ছে কত দেখো, একটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড দেওয়া আছে এবং আরও একটা দেওয়া আছে সেটা কতটুক দেখো 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, যদি এদের মধ্যে 50 ভোল্ট, তাহলে কত ভোল্ট বিভব পার্থক্য দেখো 50 ভোল্ট তুমি বিভব পার্থক্য প্রয়োগ করছে এদের মধ্যে, তাহলে 50 ভোল্ট, ভি এর মান কতটুক দেওয়া আছে 50 ভোল্টের কথা বলা আছে। তবে প্রতি ধারকে চার্জ নির্ণয় করো, তাহলে প্রত্যেকটা ধারকের চার্জ তোমাকে কি করতে বলছে দেখো, চার্জ তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এই যে সমান্তরাল না শ্রেণী, যখন এরকম কিছু বলে না দিবে তখন তোমাকে সেটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে কি শ্রেণী সমবায়। বুঝতে পারছো, যখন এরকম কিছু বলে না দিবে তখন তুমি ধরেই নিবা যে এটা হচ্ছে কোন সমবায়, এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এখানে দেখো যে এই জায়গা থেকে 1/CS ইকুয়াল টু হচ্ছে কত 1/C1 প্লাস হচ্ছে আমরা কত জানি 1/C2 জানি, তাহলে 1/C1 এর মান 5 আর 1/C2 এর মান হচ্ছে 10, তাহলে লসাগু কত দেখো, লসাগু হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে কত 5 2 10, তাহলে 2, আর এখানে কত 10 একে 10, তাহলে হচ্ছে 1। হ্যাঁ, চার্জ সেম হবে তো। দাঁড়াও কি বলছে এখানে, এই ভোল্টেজ সেম দেওয়া আছে ওই অঙ্কে না,
ও প্রতি ধারকের চার্জ চাইছে, হ্যাঁ। এই যে এখানে দেখো যে এটা হচ্ছে কি দেওয়া আছে আমাদের, এই জায়গায় হচ্ছে আর এটা হচ্ছে ই দেওয়া আছে। গুড। তাহলে এখানে দেখো যে বিভব পার্থক্যটা কি দেওয়া আছে, বিভব পার্থক্যটা সেম দেওয়া আছে, ঠিক আছে না? কিন্তু এখানে দেখো যে আমাদের এই যে এই জায়গায় হচ্ছে কি দেওয়া আছে, চার্জের পরিমাণটা আলাদা দেওয়া আছে। এই চার্জের পরিমাণ আলাদা কই দেওয়া আছে এখানে? এরে পাগল, এখানে প্রতি ধারকের চার্জ নির্ণয় করো, তোমাকে হচ্ছে চার্জটা নির্ণয় করতে বলছে। দুইটা ক্যাপাসিটর লাগানো আছে এখানে, ঠিক আছে? দুইটা ধারক হচ্ছে এখানে লাগানো আছে, এবং কি বলা আছে এদের মধ্যে 50 ভোল্ট ভোল্টেজ প্রয়োগ করা হলো, ঠিক আছে? তো এদের মধ্যে যে 50 ভোল্ট ভোল্টেজটা প্রয়োগ করছে, এটা একটা ব্যাটারির মাধ্যমে প্রয়োগ করা নয়? তাহলে এটা একটা কি, এটা একটা ব্যাটারি না? এই যে ব্যাটারির এই যে এই জায়গায় হচ্ছে তুমি 50 ভোল্ট এই ভোল্টেজ হচ্ছে প্রয়োগ করছো। এখন তো তোমাকে বল নাই যে তুমি 5 মাইক্রো ফ্যারাডেও হচ্ছে 50 প্রয়োগ করছো, এখানেও 50 প্রয়োগ করছো, এই কথা তো বল নাই তোমাকে। এখানে তোমার এই যে এরকম হচ্ছে দুইটা কি, এরকম হচ্ছে দুইটা ধারক, এখন তুমি 50 ভোল্ট হচ্ছে বিভব, হ্যাঁ চার্জ দুটারই সেম আসবে। তাহলে এখানে তুমি কি করছো, এই জায়গায় হচ্ছে 5 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড দুইটা, তাহলে এইটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। তো এই যে শ্রেণীতে তো তোমার কি হইতে পারে, ই তো আলাদা হইতেই পারে, প্রবলেম তো নাই, ধারকত্ব আলাদা হইতেই পারে। তাহলে এটা হচ্ছে C1, এটা হচ্ছে কত দেখো C2, কিন্তু এদের মধ্যে তাহলে এটাতে কতটুক দেখো, এটা তো কিউ কুলাম চার্জ, এটা তো হচ্ছে কিউ কুলাম চার্জ কি হবে, ধারণ করবে, চার্জের পরিমাণটা সেম থাকবে, ঠিক আছে না? তো এই ভোল্টেজ তুমি প্রয়োগ করছো, মানে তুমি একটা ব্যাটারি যুক্ত করে ভোল্টেজটা প্রয়োগ করছো, তাহলে এই ব্যাটারির ভোল্টেজটা দেওয়া আছে 50 ভোল্ট। তাহলে তুমি হচ্ছে পুরো জিনিসটার ভোল্টেজটা জানো, বুঝতে পারছো? মানে এই যে পুরো দুই প্রান্তের বিভব পার্থক্য জানো, তাহলে তোমার কি লাগবে বলতো, তোমার হচ্ছে তুল্য ধারকত্ব লাগবে। তাহলে তুমি কিউ এর মানটা নির্ণয় করতে পারবা তখন সহজে। কিভাবে দেখো, যে 1 ভাগ CS ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ C1 প্লাস কত দেখো 1 ভাগ C2। তাহলে 1 ভাগ C1 সমান হচ্ছে 5, 1 ভাগ C2 মানে হচ্ছে কত দেখো 10। তাহলে 10 যদি লসাগু করো তাহলে এখানে কত চলে আসবে দেখো 2 প্লাস হচ্ছে 1। তাহলে CS ইকুয়াল টু হচ্ছে কতটুকা, 10 ভাগ হচ্ছে 3, এত কি পেয়ে গেলা তুমি, এত হচ্ছে মাইক্রোফ্যারাড পেয়ে গেলা, যেটাকে তুমি লিখতে পারবা 10 ভাগ 3 ইন্টু কত দেখো 10 ইনভার্স 6 কতটুকা 10 ইনভার্স 6 ফ্যারাড, এটা তুমি পেয়ে গেলা। এখন তোমাকে বলা হচ্ছে প্রতিটা চার্জের হচ্ছে ধারকত্ব কতটুকু হচ্ছে চার্জ ধারণ করবে। তাহলে এই যে সি ইকুয়াল টু তুমি কত জানো, কিউ ভাগ হচ্ছে ভি জানো না? তাহলে এই জায়গা থেকে কিউ ইকুয়াল টু হচ্ছে কত, সিএস ইন্টু হচ্ছে ভি লিখতে পারবা না? তুমি হচ্ছে সিএস মানে পুরো ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য জানো। তাহলে সিএস এর মানটা কত, এই যে 10 ভাগ হচ্ছে কত দেখো 3 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10 ইনভার্স হচ্ছে 6, আর ভি এর মানটা কত দেখো, ভি এর মানটা হচ্ছে 50। এখানে এটা হিসেব করো, তাহলে কত পাও দেখো, তো তখন তুমি এখানে মাইক্রো কুলম্ব পাবা, তখন তো কুলম্ব একক পাবা না, তোমাকে এসআই একক নিতে হবে না। ওয়ান 1.66 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত পাইলা দেখো 4, এত কি পেয়ে গেলা তুমি, এত কুলম্ব পেয়ে গেলা। তাহলে প্রতিটি ধারকে কতটুকু চার্জ সঞ্চিত হবে দেখো 1.66 ইন্টু 10 ইনভার্স 4, এই যে কুলম্ব হচ্ছে চার্জ ধারণ করবে। দেখো একটি 5 দেখে নিই, এই টপিকে একটাই ম্যাথ আছে, এটাই করে নাও। এদিক দেখো যে একটি সি ইকুয়াল টু 5 ন্যানোফ্যারাড ধারকের মধ্যবর্তী ফাঁকা স্থানে, তাহলে সি ইকুয়াল টু কত 5 ন্যানোফ্যারাড হচ্ছে ধারক, এইটা একটা হচ্ছে ধারক মনে করো, এই যে দাঁড়াও, যে এইটা হচ্ছে একটা ধারক, ঠিক আছে? এটা হচ্ছে শূন্য স্থানে যখন, তাহলে সি ইকুয়াল টু কত দেখো 5 হচ্ছে কত ন্যানোফ্যারাড, এটা কিন্তু
দেওয়া আছে তোমাকে। তাহলে এখানে তোমাকে একটা জিনিস দিয়ে রাখছে, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 5 হচ্ছে কত, 5 ন্যানোফ্যারাড। তাহলে তুমি চাইলে এটাকে 5 ইন্টু 10⁻৯ ফ্যারাড করতে পারো, আর না চাইলে নাই। এখন এর মধ্যবর্তী ফাঁকা স্থানে তুমি কি করছো বলতো, মধ্যস্থানে ফাঁকা স্থানে কে ইকুয়াল টু 4 ডাইলেকট্রিক পথ স্থাপন করছো, ঠিক আছে। তাহলে নতুন ধারকত্ব কত হবে, তাহলে ডাইলেকট্রিক পথ স্থাপন করছো, কে এর মান কত দেখো, কে এর মান হচ্ছে 4। তাহলে নতুন ধারকত্ব মনে করো সি ড্যাশ দিলাম আমরা, সি ড্যাশের মানটা কত হবে, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, কে এপসাইলন নট এ ভাগ কতটুক ডি। তাহলে এই জায়গা থেকে কে আর এপসাইলন নট এ ভাগ ডি যে আছে আমাদের, এই এপসাইলন নট এ ভাগ ডি এটাকে তুমি হচ্ছে সি লিখতে পারবা না শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কত, সি 4, আর এই যে দেখো সি এর মানটা কতটুকু দেখো, সি এর মান হচ্ছে 5 ন্যানোফ্যারাড। তাহলে এই যে এই জায়গায় যদি তুমি হিসাব করো তাহলে কত পেয়ে গেলে দেখো, 20 ন্যানোফ্যারাড পেয়ে গেলা। তাহলে এটা তুমি কি পাইলা, এটা হচ্ছে তুমি নতুন ধারকের ধারকত্ব পেয়ে গেলা। এখন তোমার কথা হবে যে এখানে ক্ষেত্রফল দেওয়া নাই, দূরত্ব দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবো, শুধু কে এর মান দেওয়া আছে, এরকম না। তোমাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে দেওয়া আছে কি, দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া নাই, দূরত্ব দেওয়া নাই, কিন্তু তোমার সি এর ভ্যালু তো দেওয়া আছে। তাহলে তুমি সি ইকুয়াল টু তো কত লিখতে পারো, যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি লিখতেই পারো। এই জায়গাটুক এপসাইলন নট এ ভাগ ডি যে জায়গায় দেখতে পাবা সেই জায়গায় তুমি সিটা বসাই দাও। এই যে এই জায়গায় আমরা এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি পাইছি, এই জায়গায় আমরা কি করছি, সিটা হচ্ছে বসাই দিছি, তারপরে এখানে হিসাব করে ফেলছি। তাহলে এটাই হচ্ছে